ক্লাস 7 আজকেই তোমাদের জল সম্পর্কে বলবো। ঠিক আছে। জল হচ্ছে কি, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা সবাই জানি যে যদি আমরা জল না পান করি তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। সেই সমস্ত প্রাণীদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে জল যে আছে, এই জল হচ্ছে পৃথিবীর প্রায় 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। বেশিরভাগটাই জল। মানুষের শরীরেও প্রায় 70% পর্যন্ত জল থাকে। তাহলে জলের পরিমাণটা খুবই বেশি। এই জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তাহলে আমরা পানীয় জল তো পান করি, তাছাড়াও পানীয় জল ছাড়া আমাদের রান্না করতে, এখানে দেখো কত ছবি দেওয়া আছে, রান্না করতে, স্নান করতে, জামা কাপড় কাচতে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে, কৃষিকাজের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীরা জলে বাস করে সেক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে জল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে এখানে আমাদের পৃথিবীতে মোট জল আছে, দেখো এখানে আমি বললাম 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে মোট যে জল আছে সেই জলের মধ্যে দেখা যাচ্ছে এখানে 97% নোনা জল আছে, আর 3 ভাগ মাত্র মিষ্টি জল আছে, তাই তো? এই 3 ভাগ মিষ্টি জলের মধ্যে হিমবাহ বরফের আস্তরণের যে অংশটা, যে জলটা আছে, সেই জলটা কিন্তু অনেকটা বেশি। তাছাড়া আছে কি, আর কি আছে, ভৌম জল আছে, আর ভূপৃষ্ঠের মাটির তলায় অনেক কিছুটা জল আছে। তাহলে এই জলগুলো হচ্ছে, টোটালটা হচ্ছে মিষ্টি জল। মিষ্টি জলের পরিমাণটা প্রায় হচ্ছে 3%। তাহলে এবার এই ভূপৃষ্ঠের তলায় যে জলটা আছে, সেই ভূপৃষ্ঠের জলটার মধ্যে কি কি পড়ছে? নদীর জল, জলাভূমির জল, হ্রদের জল, এই তিনটে নিয়ে একসঙ্গে হচ্ছে কি না ভূপৃষ্ঠের জল। তাহলে আমাদের কত পরিমাণ জল আমরা পান করি? এখানে দেখো আমরা বললাম 4 ভাগের 3 ভাগ জলে ঢাকা, আমরা আগেই বলেছি। পৃথিবী পৃষ্ঠেও প্রায় 75% জল ঢাকা, তাই তো? তার মধ্যে 97%, আগে বললাম সমুদ্রের জল, তাই সমুদ্রের জল 97%, আর কি মিষ্টি জল আছে 3%। এবার এই যে পৃথিবীর 3 ভাগ যে জলে ঢাকা, 3 ভাগের মধ্যে শুধুমাত্র 0.37% জল কিন্তু আমরা শুধুমাত্র পান করতে পারি। পানীয় জলের পরিমাণটা হচ্ছে 0.37%। ঠিক আছে। তাহলে খুব অল্প পরিমাণে জলই আমরা পান করতে পারি। তাহলে এই পানীয় জল যে আমরা যেটা পান করবো, সেটা এই জলের পানীয় জল ছাড়াও যে কোনো জলই তাহলে অপচয় করা উচিত নয়, তাই তো? তাহলে বিভিন্ন জলের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে জল পেতে পারি। পুকুর, নদী, ঝর্ণা, কুয়ো, এই সমস্ত জায়গা থেকে আমরা জল পেতে পারি। কিন্তু এই প্রত্যেকটা জায়গার জলের রং, গন্ধ কিন্তু আলাদা রকমের হতে পারে। পুকুরের জল দেখবে খানিকটা সবুজ 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 মতো হয়, নদীর জল একটু নীলচে মতো হয়। ঠিক আছে। কিন্তু টিউবওয়েল, টাইম কল, এইগুলো এই কুয়ো, টিউবওয়েল, টাইম কল, এইগুলোর জল কিন্তু বর্ণহীন হয়, কোনো বর্ণ থাকে না। কুয়োর জল অনেকটা ঘোলাটে হয়। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের জল। এবার এই জল যে আমরা খাবো, জল যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, পরিশুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে কি হবে? আমাদের নানা রকম রোগ শরীরে বাসা বাঁধবে। জলের থেকে নানা রকমের রোগ হতে পারে, কলেরা, এছাড়া পেট খারাপ, পেট ব্যথা, জন্ডিস, হাজা, পাঁচড়া, কৃমি, এই সমস্তগুলো হচ্ছে জলবাহিত বিভিন্ন রকমের রোগ, তাই তো? তাহলে জল পরিশুদ্ধ করা খুবই প্রয়োজন। জল পানীয়ের ক্ষেত্রে জল আগে পরিশুদ্ধ করে তবে আমাদের খাওয়া উচিত। জল পরিশুদ্ধ করার জন্য কতগুলো পদ্ধতি আছে। তার মধ্যে দেখো এখানে আছে হাঁড়ি, উনুন, কাপড়, অর্থাৎ গরম জলকে ঠান্ডা করে সেটাকে ওই কাপড় দিয়ে ছেঁকে নিয়ে সেটাকে আমরা পান করতে পারি, তখন সেটা পরিশুদ্ধ হতে পারে। কিন্তু ফিল্টারের মধ্যে জল রেখে আমরা পান করতে পারি। ফিল্টারের মধ্যে কি থাকে? ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা দিয়ে জলটাকে পরিশুদ্ধ করা হয়। কিংবা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে হাঁড়ির জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে যদি দেওয়া হয়, তাহলে থেকেও জল শোধন করা হয়। এছাড়া আর কি ফটকিরি দিয়েও অনেক সময় জল পরিশুদ্ধ করা হয়। ফটকিরিতে ডুবিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে যদি সেটা পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে জল পরিশুদ্ধ করার, বিশুদ্ধ করার অনেকগুলো উপায়। এইবার আমাদের দেহে, আমি আগেই বললাম যে আমাদের দেহে প্রায় 70% জল আছে। এরকম শশার মধ্যে খুব জলের পরিমাণ খুব বেশি, সেই জন্য গরমকালে বলা হয় শশা খেতে, জলের পরিমাণ খুব বেশি থাকে। এছাড়াও আমাদের শরীরের মধ্যে 70% বা 75% যে জল থাকে, সেই জলের কি কি হিসাবে জল থাকে? এক তো রক্তহিত জল, তরল পদার্থ থাকেই, তাই তো? তাছাড়া কি থাকে? ঘাম থাকে, আমাদের দেহে ঘাম থাকে, রক্তনালীর মধ্যে আমাদের রক্ত থাকে, মূত্রথলির মধ্যে মূত্র থাকে, চোখে অশ্রু থাকে, মস্তিষ্কের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, আমাদের যে হাড় আছে, বিভিন্ন ধরনের যে আমাদের অস্থি আছে, সেই অস্থির মধ্যে বিভিন্ন ধরনের
অস্থির মধ্যে এক ধরনের রস তরল পদার্থ হিসাবে জমা থাকে। তাহলে এখানে দেখো এই যে এখানে দিয়ে দিয়েছে একটা কতগুলো অঙ্গ দিয়ে দিয়েছে কি সেখানে কোন কোন তরল পদার্থ হিসাবে জল থাকতে পারে। যেমন মুখবিবরের মধ্যে কি থাকে, মুখবিবরের মধ্যে লালা, লালা হচ্ছে একটা তরল পদার্থ, মুখবিবরের মধ্যে লালা থাকে। যকৃতের মধ্যে থাকে হচ্ছে কি পিত্ত, সেটাও তরল পদার্থ। রক্তনলী, রক্তনলী বা হৃৎপিণ্ডের মধ্যে থাকবে হচ্ছে রক্ত, সেটাও তরল পদার্থ, তরল হিসাবে থাকে। মূত্রথলির মধ্যে মূত্র, চোখের মধ্যে থাকে অশ্রু, ত্বকে থাকবে কি, ত্বকে ঘাম। মস্তিষ্কের মধ্যে যে তরল পদার্থটা থাকে সেটার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল তরল। ঠিক আছে। আর অস্থি সন্ধি বললাম, আমাদের হাড়ের মধ্যে হাড়গুলো যাতে ক্ষয়ে না যায় সেই জন্য হাড়ের যে সন্ধিগুলো আছে, হাঁটু, কোমর, জয়েন্ট যেগুলো আছে সেইখানে সেই অংশে এক ধরনের তরল পদার্থ থাকে যেটা একটা পিচ্ছিল রস হিসাবে থাকে। ঠিক আছে, সেখানে থাকে পিচ্ছিল রস। তাহলে এইগুলো হচ্ছে জলের বিভিন্ন রকমের, আমাদের দেহে জল বিভিন্নভাবে থাকতে পারে। এইবার এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে, দেখো এখানে দিয়েছে যে তোমার পা কেটে গেছে, যে ওষুধ ইঞ্জেকশানে দিয়েছে, তাহলে ওষুধটা কিভাবে পৌঁছাবে পায়ে, ঘায়ে পৌঁছাবে কিসের মাধ্যমে, পৌঁছাবে, আমাদের রক্তের মাধ্যমে পৌঁছাবে। তাহলে জলের কাজ কি করলো, জল এখানে কি আমাদের ওষুধটাকে তরল পদার্থ হিসাবে বয়ে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ পরিবহনে সাহায্য করলো, তাই তো, পরিবহন হিসাবে সাহায্য করে। এবার একটা বিস্কুট যদি শুকনো খাওয়া হয় তখন সেটা মুখের ভিতরটা শুকনো লাগে, গিলতে পারা যায় না, তখন আমাদের জল খেতে হয়, তাই তো। তাহলে এখানে জলের কাজ কি, জল খাদ্যবস্তুটাকে নরম করতে কিংবা গলার্ধকরণে অর্থাৎ গিলতে সাহায্য করে। এরপর কি, ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে ঠান্ডা লাগে, কেন কি, আমাদের শরীরে এক ধরনের তাপ থাকে যে লিন তাপ, জল এখানে কি করে সেই লিন তাপটা শোষণ করে নেয়, লিন তাপ শোষণ করে সে বাষ্পীভূত হয়ে যায়, তার ফলে কি আমাদের দেহে ঠান্ডা হয়ে যায়। চোখের মধ্যে তরল থাকে অশ্রু, চোখে পোকা পড়লে চোখ থেকে জল বের হয়, কেন বের হয়, কারণ কি জল এখানে কি কাজ করছে না, তরল পদার্থ হিসেবে ওই অশ্রুর মাধ্যমে পোকাটাকে চোখের বাইরে বের করে দিতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে জলের কাজ। এরপর কি আছে দেখি, নিঃশ্বাসের মধ্যে জল কোথা থেকে আসে, নিঃশ্বাসে আয়নায় জল দাগ পড়ে, কিসের নিঃশ্বাসের মধ্যে, কি নিঃশ্বাসের মধ্যে বাষ্প হিসাবে জল থাকে, তাই তো, বাষ্প হিসাবে জল থাকে। হ্যাঁ, জলের কাজ কি হলো, বাষ্পের হিসেবে যে জল থাকে সেই বাষ্পীভূত যে জলটা যখন বাতাসের সংস্পর্শে আসে, অর্থাৎ মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে বাইরে, নাকের বাইরে, তখন কি হয়, ছোট ছোট জলকণায় পরিণত হয়ে যায়, সেই জন্য জলবিন্দু রূপে আয়নার মধ্যে দাগটা দেখা যায়। দুটো হাড়ের জোরে জল আছে, জল কি কাজ করে, তাহলে হাড়গুলোকে ক্ষয়ে যাওয়া থেকে রোধ করে। ঠিক আছে, পেট খারাপ হলে অনেকটা তরল হিসেবে জল বেরিয়ে যায়, তাহলে দরকারি জিনিসগুলো জলের মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো। তাহলে এখানে জল কি কাজ করবে, তখন জলের দেহে জলের অভাব হয়, সেই জন্য তখন বলা হয় যে ওআরএস যুক্ত জল পান করার জন্য। মুখবিবরে খাদ্য হজম করার প্রক্রিয়া শুরু হয় খাদ্য গ্রহণের পর। জলের কাজ কি, এখানে কি করে, জল আমাদের দেহে মানে সরল খাদ্যগুলোকে, মুখবিবরে যে মুখবিবরের মধ্যে লালা থাকে আগে বললাম, এই লালা কি করবে, লালা হচ্ছে ওই খাদ্যটাকে নরম করতে, খাদ্যটাকে পরিপাক করতে, আমাদের গিলতে সাহায্য করে। এটা পাচনের পর খাদ্যের সারাংশ ক্ষুদ্রান্তের প্রাচীর বরাবর শোষিত হয়, অর্থাৎ ক্ষুদ্রান্ত যে আছে আমাদের শরীরের একটা অংশ, সেই ক্ষুদ্রান্তের প্রাচীর বরাবর খাদ্যের সরল যে খাদ্যটা, সেই সরল খাদ্যরস এই ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হয়, তাহলে খাদ্যরস শোষিত হয়ে রক্তে পৌঁছায়। তাহলে জল এখানে খাদ্যরস শোষণ করতে সাহায্য করে। খাদ্যে যে অংশ হজম হয় না মল রূপে শরীর থেকে বেরিয়ে যায়, অর্থাৎ অপাচ্য খাদ্যটা দেহ থেকে মল রূপে বেরিয়ে যায়। জল এখানে অপাচ্য অংশকে নরম করতে সাহায্য করে। ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো যখন প্রবল জ্বর আসে, জল কি কাজ করে, তখন জ্বর এলে কি করে, জল এলে মাথায় জলপট্টি দেওয়া হয়, মাথায় অনেক সময় খুব জ্বর এলে জল ঢালা হয় মাথায়, যাতে কি হয়, আমাদের দেহের মধ্যে যে তাপটা আছে সেই তাপটা শোষণ করে বাষ্পীভূত হয়ে যায়, ফলে আমাদের দেহটা ঠান্ডা হয়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জল সংক্রান্ত প্রশ্ন। এইবার এখানে দেখো যে আমাদের দেহে আগেই বললাম শুধুমাত্র যে জল তরল পথ হিসেবেই থাকলেই আমরা সেটা পান করি তা নয়, বিভিন্ন ধরনের খাদ্যবস্তুর মধ্যে ভাত, ডাল, তরি তরকারি এইগুলোর মধ্যেও কিন্তু কি থাকে, এইগুলোর মধ্যেও
কিন্তু জল থাকতে পারে। এবারে যে বিভিন্ন ধরনের 24 ঘন্টায় বিভিন্ন রকমের খাদ্যবস্তু জল তরল হিসাবে তরল হিসাবে পান করা হয়। জল তো খাওয়া হয়, তাছাড়া ফলের রস কিংবা ফলের রস, অন্যান্য যে রস, ডাবের জল, এইগুলো কিন্তু আমরা তরল হিসেবে খাই। কিন্তু আমরা যে জল শুধুমাত্র খাই, জল কি দেহের থেকে বের হয় না? হ্যাঁ, দেহ থেকেও জল বেরোতে পারে, যেমন মূত্রের মাধ্যমে, আমাদের ঘামের মাধ্যমে, তাছাড়া শ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে, কিংবা চোখের জল অশ্রু হিসাবে দেহ থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে দেখো যে আমরা যে কতটা জল পান করা উচিত। আমাদের দেহে যা ওজন, অর্থাৎ যত কেজি ওজন, সেই কেজি প্রতি 50 মিলিলিটার জল আমাদের পান করা উচিত। প্রত্যেক কেজিতে 50 মিলিলিটার জল পান করা উচিত। এখানে কেজিটা দিয়ে দিয়েছে কত কেজি, সেই অনুযায়ী তোমরা বের করে নিতে পারবে যে কতটা জল পান করা উচিত। ঠিক আছে, এবার জলের ধর্ম কি? জলের টোটাল 5টা ধর্ম আছে। প্রথম যে ধর্মটা আছে সেটা হচ্ছে ঘরের তাপমাত্রায় তরল। জল ঘরের তাপমাত্রায় তরল থাকে বলে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, তাই তো? বেঁচে থাকার মাধ্যম রূপে সাহায্য করে। আর জল ছাড়া কোনো রকম বিক্রিয়া, দেহের মধ্যে তো নানা রকমের বিক্রিয়া চলে, সেই বিক্রিয়াগুলো করতে পারবে না। জল গরম করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। তার ভূমিকা কি? এটার ভূমিকা হচ্ছে পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলে আমাদের বিভিন্ন প্রাণীদের দেহের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু নির্দিষ্ট থাকে। জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। বাষ্প করতে ঘাম হওয়া, বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও আমাদের দেহে অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়। তাহলে বিভিন্ন বস্তু সহজেই গুলি যায় বলে জল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে সাহায্য করে, এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন বস্তুকে ছড়িয়ে দিতে সাহায্য করে। জলের কোনো রং নেই, তাই তো? জলের কোনো রং নেই। জলের অনেক গভীরে থাকা উদ্ভিদও খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে। রং যদি থাকে কোনো জিনিসের মধ্যে, তাহলে জলের মধ্যে, তাহলে সেই সূর্যের আলো বা অন্যান্য আলোই বলছি, সূর্যের আলো সেখানে পৌঁছতে পারবে না। তার নিচে যে জীবগুলো থাকে, সেই জীবগুলোতে পৌঁছতে পারে না। তাই জলের কোনো রং নেই বলে জলের অনেক গভীরে থাকা বিভিন্ন উদ্ভিদ প্রাণীরা খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে। ঠিক আছে, উদ্ভিদরা বিশেষ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে জলের ভূমিকা, এবং জল হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস। নিয়ম মেনে বিশুদ্ধ জল যতটা দেহের পক্ষে প্রয়োজন, সেই ততটা জল, দেহের ওজন যতটা, সেই ততটা জল আমাদের পান করা উচিত, এবং সেই জলটা যাতে বিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, সেদিকেও লক্ষ্য রাখা উচিত।